তার সংসারে একটি ছেলে এবং বউ ছিল। ছেলের নাম ছিল নির্মল। এবং ঘটনাটি যখন ঘটে তখন এই ছেলের বয়স 6, 7 বা 8 এরকম আশেপাশে বয়স হবে আর কি। তো এবার মূল ঘটনায় আসি। তো ওই যে কানাই, উনি হলো মহিষ পালতেন, এবং এই মহিষ বিক্রি করে যে টাকা আয় হতো সেটাই মূলত তার সংসারের অন্যতম চালিকা শক্তি ছিল। উনি মহিষ বছরের নির্দিষ্ট একটি সময় বিক্রি করতেন। উনি সবসময় মহিষ বিক্রি করতেন না, বছরে একবার 5টি মহিষ একসাথে বিক্রি করতেন। আবার সেই টাকা দিয়ে ছোট ছোট 5টি মহিষ কিনে আবার পেলে বসে বড় করতেন। তো এই ছোট মহিষ কিনতে তো কম টাকা লাগতো, যার ফলে ওই যে যে এক্সট্রা টাকাটা থেকে যেত ওটা দিয়ে উনি সংসার চালাতেন আর মহিষের যত্নত্তি করতেন। তো এই যে কানাই, উনি মহিষ নিয়ে বাড়ি থেকে দুপুরের খাবার সহ বের হতেন। মূলত উনি বেশিরভাগ সময়ই সকাল 10টার দিকে দুপুরের খাবার নিয়ে বের হতেন। বিকালের শেষ দিকে বা সন্ধ্যার আগে আবার মহিষ নিয়ে বের হতেন এবং খুব দূরের মাঠে যেতেন। সচরাচর কেউ ওইদিকে যেতেন না। আর কানাই যেই মাঠে মহিষ চড়াতেন তার পাশে একটা নদী ছিল। মহিষগুলোর পেট ভরে গেলে মহিষগুলোকে নদীর ভেতরে বেশ কিছুক্ষণ রেখে দিতেন। এতে নাকি মহিষরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে দিনের একটা সময় ওরা পানির মধ্যে ডুবে থাকতে বেশি পছন্দ করে। তো নদী থেকে ওঠার পর মহিষগুলোর গা ডলে পরিষ্কার করে দিতেন। তো এরকমই চলতো, মানে বিকালে একবার মহিষ চড়াতেন, আবার সকালবেলা বের হতেন, বিকেলের দিকে বাড়িতে নিয়ে আসতেন আর কি, মানে দুপুরের পরে খাওয়া দাওয়া করে মহিষগুলোকে বাড়িতে নিয়ে এসে আবার বিকেলের দিকে বের হতেন। এইভাবেই তার চলতো আর কি। তো এমন একটা সময় ওই গ্রামটিতে লোক সংখ্যা খুব বেশি ছিল না, অনেক আগের কথা তো, আর গ্রামটিও ছিল একেবারে অজপাড়াগা। যাই হোক, কানাই খাবার আর মহিষ নিয়ে মাঠের উদ্দেশ্যে অন্যান্য দিনের মতোই বেরিয়ে পড়ে। ওই দিন সন্ধ্যা হয়ে যায়, কিন্তু কানাই আর আসে না। সন্ধ্যা পেরিয়ে যখন রাত হয়ে যায় তখনও কানাই মহিষ নিয়ে ঘরে আসে না। মাঝে মাঝে রাত হতো, তো কানাই তার বউকে যেই মাঠের কথা বলতো ঠিক সেই মাঠে রাতে তো দূরের কথা, দিনের বেলাও নাকি লোকজন খুব একটা যেত না। একে তো দূরত্ব, আর কানাই ওখানে যেত কেন, ওখানে অনেক ঘাস ছিল, মানে মহিষের জন্য অনেক খাবার ছিল। লোকজন কম যাওয়ার কারণে ওখানে বেশ খাবারের প্রাচুর্য ছিল, এই কারণে মূলত কানাই মহিষগুলো নিয়ে যেত। তারপর গ্রামের কিছু প্রতিবেশী কানাই এর বউ এবং 4 বছর এই যেই বাচ্চাটা তার ছিল আর কি, 6-7 বছর যে বাচ্চাটা আর কি, তো এই যে নির্মল, তাকে সাথে নিয়ে তারপর গ্রামের আরো বেশ কিছু মানুষজন পরবর্তীতে যুক্ত হয়। সব মিলায় প্রায় 25-26 জন। এরা লাঠি, দা, আগুনের মশাল জ্বালিয়ে কানাইকে খুঁজতে সেই মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর কানাইয়ের বউ এবং প্রতিবেশীরা সেই মাঠে পৌঁছায়, এবং ওইখানে গিয়ে তারা 4টি মহিষ জীবিত অবস্থায় দেখতে পায় এবং একটি মহিষ মৃত অবস্থায় পাওয়া যায়। তো মৃত মহিষটির গলায় কামড়ের দাগ মনে হচ্ছে, আর এটাও মনে হচ্ছে ওই মৃত মহিষটির সব রক্ত চুষে খেয়ে শেষ করে ফেলেছে। আর জীবিত 4টি মহিষ এক জায়গায় একসাথে দাঁড়িয়ে রয়েছে, কোথাও নড়াচড়া করছে না। মনে হচ্ছে ওরা খুব ভয় পেয়েছে। এরপর তারা কানাইকে খোঁজা শুরু করে। আশেপাশে অনেক জায়গায় খোঁজা হয়, ওই মাঠের সাথে একটা নদী আছে, নদীর আশেপাশেও সবাই খোঁজে, কিন্তু কানাইকে আর খুঁজে পাওয়া যায় না। যারা গিয়েছিল তারা কিন্তু তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেও কানাইয়ের সন্ধান পায়নি। আর সন্ধান না পেয়ে তারা সকলে বাড়িতে ফেরত আসে। পরদিন আবার অনেকেই একসাথে সেই মাঠে কানাইকে খুঁজতে যায়, কিন্তু কানাইকে আর খুঁজে পাওয়া যায় না। এভাবে বেশ কয়েকদিন খোঁজে সবাই, কিন্তু খোঁজার পরও যখন কেউ তাকে খুঁজে পায় না, আর গ্রামের মানুষদের তো অন্যান্য কাজ আছে, এরপর মানুষজন তাকে খোঁজা বন্ধ করে দেয়। এভাবে কেটে যায় প্রায় মাসখানেক। কানাই আর বাড়িতে আসে না। এক রাতে কানাইয়ের বউ স্বপ্নে দেখে কানাই ওই মাঠে আবার মহিষ চড়াচ্ছে। সকালে উঠে কানাইয়ের বউয়ের মনে হয় অনেকদিন তো হয়ে গেল কানাই বাড়ি আসে না, তো আমরাও তার আর খোঁজ নিলাম না। তো মনে হয় যে স্বপ্ন সেটা দেখেছেন, তার কাছে এটা মনে হচ্ছিল যে যাই ওখানে একটু খুঁজে দেখি। এরপর ওর মনটা খুব আনচান করছিল, উনি প্রতিবেশী কয়েকজনকে অনুরোধ করে আবার সেই মাঠে খুঁজতে যান। এবার যারা গিয়েছিলেন তারা দেখেন এক ভয়ানক দৃশ্য। তারা গিয়ে দেখেন কানাইয়ের মৃতদেহ নদীর ধারে একটা বট গাছ রয়েছে, ওইটার নিচে পড়ে রয়েছে। কানাইয়ের চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে, আর তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে
মনে হচ্ছে এই মাত্রই কানাইকে হত্যা করা হয়েছে। আর তার মৃত্যুটা যে স্বাভাবিক না এটা কিন্তু অনেকেই বুঝতে পেরেছিলেন। তো কানাইয়ের বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এর মধ্যে কয়েকজন দ্রুত গ্রামে চলে আসে, গ্রামে অন্যান্য মানুষদেরকে খবর দেয় যে কানাইয়ের লাশ পাওয়া গেছে আর কি। তো গ্রামের আরও অসংখ্য মানুষ মাঠে গিয়ে কানাইয়ের লাশ নিয়ে গ্রামে চলে আসে। তারপর হিন্দু নিয়ম অনুযায়ী তার লাশ দাহ করা হয়। যারাই তার লাশ দেখেছে প্রত্যেকেই বলেছে কানাইয়ের সাথে খুব খারাপ কিছুই হয়েছে। তো কানাইয়ের দাহ করার পর কানাইয়ের ওয়াইফ মানে তার বউ বাকি মহিষগুলো যেগুলো ছিল সেগুলো বিক্রি করে দেয়। তো কানাইয়ের বউ একজন তান্ত্রিকের কাছে গিয়ে জানার চেষ্টা করে যে তার স্বামীর সাথে অস্বাভাবিক কিছু ঘটেছিল কিনা, তাকে কেউ শত্রুতা করে হত্যা করেছে। তো তান্ত্রিক সব শুনে কানাইয়ের বউকে কয়েকদিন পরে আসতে বলে। তো কানাইয়ের বউ কয়েকদিন পরে ওই তান্ত্রিকের কাছে গেলে ওই তান্ত্রিক বলে, তোমার স্বামী যে নদীতে মহিষ গোসল করাতো ওখানে খারাপ জিনদের একটা গোত্র বাস করে, তারা প্রাণীর রক্ত খুব পছন্দ করে। যখন তোমার স্বামী একসাথে ওই 5-5টি মহিষ গোসল করাতো তখন ওরা এদিকে নজর দিলেও আক্রমণ খুব একটা করতো না। একদিন হয়েছে কি, ওদের একটা একাদশী তিথি চলছিল, ওদের একটা উৎসব চলছিল। তো ওই দিন ওদের সর্দারের মেয়ে, সেও একটা পিশাচিনী, সে ওখানে খেলা করছিল। ওই দিন তো তাদের উৎসব চলছে, এই কারণে চিন্তা করলো আজকে উৎসবের দিন এই একটা মহিষকে ধরি। আর ওদিকে কানাই তো তার সব মহিষ গোসল করাচ্ছিল। ওই পিশাচিনীর নজর পড়ে যে সবগুলো মহিষের মধ্যে একটা যেটা একটু বেশি তাগড়া ওইটার দিকে। সে তখন ওই মহিষকে আক্রমণ করে। এর মধ্যে অন্য মহিষগুলো ওই পিশাচিনীর উপস্থিতি টের পেয়ে ডাঙায় উঠে পড়ে। আর ওই মহিষের চিৎকার শুনে কানাই তাড়াতাড়ি করে ওই মহিষের কাছে যায়, গিয়ে দেখে গলায় কামড় দিয়ে একটা পিশাচিনী ধরে রেখেছে। মূলত ওই মহিষটাকে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কানাই যখন ওই মহিষটার কাছে গেছে এবং ডুব দিয়েছে যে কেন এই সমস্যাটা হচ্ছে, তখন মূলত পানির নিচে ওই পিশাচিনীটাকে কানাই দেখেছিল। কানাই কি করেছিল, ওই পিশাচিনীর চুল চেপে ধরেছে আর সাথে সাথে পিশাচিনী কানাইয়ের গলা টিপে ধরে এবং পানির নিচে টেনে নিয়ে যায়। কয়েকদিন পর তারা কানাইয়ের উপর খুব অত্যাচার করতে থাকে। মূলত তার উৎসব চলছিল, এই জন্য ওই দিন কিছু বলেনি, তাকে বন্দি করে রেখেছিল। এরপর তাকে প্রায়শই নির্যাতন করত। একটা সময় তাকে খুব নির্মমভাবে হত্যা করে ওই লাশটি নদীর উপর ফেলে রেখে যায়। সে ওই পিশাচিনীর চুল ধরে টান দিয়েছে, এটাই তার অপরাধ। কিন্তু পিশাচিনী যে তার মহিষ খেয়ে ফেলেছে, মহিষের রক্ত খেয়ে ফেলেছে, এটা কোনো অপরাধ না, তার চুল ধরাটাই হয়ে গেছে অপরাধ। তো ওই গোত্রের জিনগুলো খুবই হিংস্র আর শক্তিশালী। এইটা ওই তান্ত্রিক কানাইয়ের বউকে বলেন এবং এটাও বলে যে যা হয়েছে ভুলে যান, একটা ছেলে আছে, ছেলেকে মানুষ করেন, এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। ওরা ক্ষিপ্ত হলে আবার আপনার এবং আপনার ছেলের উপর আক্রমণ করতে পারে। তো কানাইয়ের বউ এইসব কথা শুনে মন খারাপ করে বাড়িতে চলে আসে। তার ছেলে একটা ছোট মানুষ আর উনি একজন মহিলা মানুষ। এই যে মহিষগুলো, এই মহিষগুলো এখন পালা তার জন্য তো অনেক কষ্ট হবে। এতদিন কানাই ফেরত আসবে আসবে করে অনেক কষ্টে মহিষগুলো রেখে দিয়েছেন, কিন্তু এখন তো তার পক্ষে মহিষগুলো পালা সম্ভব না। তিনি ওই মহিষগুলো বিক্রি করে দিয়ে কিছু ছাগল কেনেন এবং ছেলেকে সাথে নিয়ে বাড়ির আশেপাশে ছাগল চড়িয়ে দিন যাপন করতে থাকেন। এইভাবেই কেটে যায় 14-15 বছর। কানাইয়ের ছেলে নির্মল আস্তে আস্তে বড় হতে থাকে। এই নির্মল তার মা এবং প্রতিবেশীদের মুখে বাবার মৃত্যুর করুণ কথা, যে করুণ মৃত্যু হয়েছিল, নির্মম মৃত্যু হয়েছিল, সেগুলো শুনে এই জিনদের উপর খুব ঘৃণা বাড়তে থাকে। কানাইয়ের ছেলে নির্মল ছিল খুবই সাহসী আর খুব একরোখা স্বভাবের। রাত বিরেতে মাঠে ঘাটে চড়ে বেড়ানো ছিল তার নেশা। বাবা ছিল না, এই জন্য শাসন মা ওইভাবে করতো না। ছেলেকে খুব আদর করতেন, ছেলেই ছিল তার বেঁচে থাকার অবলম্বন। সে যখন যেটা চাইতো তখন মা তার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করত। এই কানাইয়ের ছেলে নির্মল দিনের বেলা ছাগল নিয়ে মাঠে গিয়ে চড়াতো আর রাতের বেলা মাঠঘাট ঘুরে বেড়াতো, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিত। তো একদিন এই নির্মল তার মাকে বলে সে আর ছাগল চড়াবে না, তার 2টি মহিষ কিনে দিতে হবে। তার মাও ভেবে দেখে ছেলে তো বড় হয়েছে, আর সে ভাবে যে মহিষ পুষলে আরো ভালো হবে, ছাগল পালনে খুব একটা লাভ হতো না, কিন্তু মহিষ পুষলে বেশি
লাভবান হওয়া যাবে। তো ওই চিন্তা করে উনি বেশ কয়েকটা ছাগল বিক্রি করে দিয়ে মাঝারি আকারের 2টি মহিষ তার ছেলেকে কিনে দেন, মানে নির্মলের মা নির্মলকে কিনে দেন। তো মহিষ কিনে দেয় এই নির্মল অনেক খুশি, কিন্তু নির্মলের মা যে 2টি মহিষ কিনে দিয়েছিলেন এই মহিষ দুটি ছিল খুবই দুষ্টু প্রকৃতির, সারাদিন একটার একটার সাথে মারামারি করে। তারপরও এই মহিষকে নিয়ে সারাদিন মাঠে খাইয়ে এসে মহিষকে গোসল করানো, এটা ছিল নির্মলের রোজকার ব্যাপার। একদিন নির্মল ভাবে সারাদিন মহিষ নিয়ে মাঠে থাকে, আবার বাড়ি এসে মহিষ নিয়ে গোসল করানো লাগে, আগের মতো বন্ধুদের সাথে রাত বিরেতে আড্ডা দেওয়া হচ্ছে না। তো নির্মল চিন্তা ভাবনা করে যে সকালবেলা মহিষ নিয়ে কোনো নদীর ধারে সে যাবে, সারাদিন সেখানে মহিষকে ঘাস টাস খাওয়াবে এবং বিকালে নদীর পানিতে গোসল করে একবারে সে বাড়িতে নিয়ে আসবে। সেক্ষেত্রে তার পরিশ্রমও কম হবে এবং রাতে বন্ধুদের সাথে দীর্ঘ সময় আড্ডা দিতে পারবে। তো নির্মল কি করে, তার পিতা কানাই যেই জায়গায় মহিষ চড়াতে নিয়ে যেত তার কাছাকাছি একটা জায়গায় মহিষ নিয়ে যাওয়া শুরু করে। আর প্রিয় লিসেনার্স, শুরুতেই বলেছি যে এই কানাইয়ের মহিষ দুটি ছিল খুবই দুষ্টু প্রকৃতির, একটা একটার সাথে মারামারি করতো আর এক জায়গায় থাকতে চাইতো না, দুইটা দুই দিকে ছুটে যেতে চাইতো। তো কানাই যে নদীর ধারে মহিষ চড়াতে যাওয়া শুরু করলো, সেখানে একটা বট গাছ ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই বট গাছে কোনো পাতা ছিল না, একেবারে শুকনো। অন্য সব গাছে পাতা আছে কিন্তু এই বট গাছে কোনো পাতা নেই, কিন্তু তার মানে এই না যে ওই বট গাছটা মারা গেছে, মনে হয় মারা গেছে কিন্তু আসলে ওই বট গাছটা জীবিত। আর এটা হচ্ছে সেই বট গাছ যেই বট গাছের নিচে এই নির্মলের বাবা কানাইয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল। তো নির্মল প্রথম দিন ওখানে গিয়ে মহিষ মাঠে ছেড়ে দিয়ে ওই বট গাছের কাছে আসে দুপুরের খাবার খাওয়ার জন্য। তো বলে রাখা ভালো, সেও ওই সকালবেলা মহিষ নিয়ে বের হতো দুপুরের খাবার সহ। তো সেই খাবার খাওয়ার জন্যই বট গাছের নিচে আসে এবং বট গাছের কাছে এসে নির্মল কিছুটা অবাক হয়। নির্মল দেখে 70 বছরের একজন বৃদ্ধ বট গাছের গোড়ায় চোখ বন্ধ করে বসে আছে। তো নির্মল খুবই অবাক হয় এই কারণে যে এই জায়গায় গ্রামের মানুষ খুব একটা আসে না বললেই চলে, সেখানে একজন বৃদ্ধ মানুষ চোখ বন্ধ করে এখানে করছেটা কি। তো নির্মল ওই বৃদ্ধ লোকের কাছে গিয়ে তাকে দাদু সম্বোধন করে বলেন যে দাদু আপনি এখানে কি করছেন। তো নির্মলের মুখ থেকে কথা শুনে বৃদ্ধর একটি চোখ মেলে তাকান। তখন নির্মল আবার জিজ্ঞেস করে দাদু আপনি কে, কিন্তু ওই দাদু কোনো কথা বলে না। তখন নির্মল সেই বৃদ্ধকে বলে যে আপনি ভাত খাবেন, তখন ওই বৃদ্ধ কোনো কথা বলে না। এর মধ্যে তার 2টি মহিষ দুই দিকে দৌড়ে যেতে থাকে। এটা দেখে নির্মল ওই বট গাছের কাছে ভাত রেখে ওই মহিষগুলোকে আবার একসাথে করে নির্মল বট গাছের কাছে চলে আসে, আবার বৃদ্ধকে খাওয়ার কথা বলে, বৃদ্ধ কোনো উত্তর দেয় না। এক পর্যায়ে নির্মল খাবার খেতে বসে যায়, তখন আবার মহিষ দুটি দুই দিকে দৌড়ানো শুরু করে। এমনই করে নির্মল মহিষ দুটি নিয়ে অনেক দূরের মাঠে চলে এসেছে। তো এইভাবে ধাওয়া করে আবার একটা জায়গায় নিয়ে আসায়, মানে এইটা তার একটা কাজ। আর মহিষ দুটি অন্যদিকে চলে গেলে অনেক দূরের গ্রাম, তো কোন দিকে চলে যাওয়া ধরে আনাটা কষ্ট হবে, এই জন্যই মহিষ দুদিকে দৌড় দিলেই সাথে সাথে সেটাকে ধরে আনতে হতো। নির্মল ছাড়া ওই মহিষ দুটি অন্য কারো কথা শুনতো না, কিন্তু তারপরে ওই মহিষ দুটির আচরণ ছিল এরকম, শুধু মারামারি করা আর দুই দিকে দৌড় দিয়ে চলে যাওয়া। নির্মলের খুব পরিশ্রম হতো। তো নির্মল দ্বিতীয়বারও মহিষ দুটিকে ধরে এনে আবার খেতে বসেছে। এবারও বৃদ্ধকে খাওয়ার অনুরোধ করলেও বৃদ্ধ কোনো কথা বলে না, সে নিজে খাওয়া শুরু করেছে। তো নির্মল ভাবছে এই বৃদ্ধ মনে হয় কোনো পাগল টাগল হবে। যাই হোক, দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। নির্মল মহিষগুলোকে নদীর পানিতে ছেড়ে দেয়, মহিষগুলোকে গোসল করাতে থাকে। সব শেষ করে নির্মল যখন বাড়িতে যাবে তখন ওই বৃদ্ধকে বলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনি এখানে না থেকে আমার সাথে চলেন, এখানে থাকা নিরাপদ না। তবুও ওই বৃদ্ধ কোনো কথা বলে না। তো সে ওখানে যাওয়ার আসলে বিন্দু মাত্র আগ্রহ দেখায় না, মানে ওই যে বৃদ্ধ সে যে নির্মলের সাথে যাবে তার কোনো আগ্রহই নেই। কি আর করা, নির্মল তো তার ভদ্রতা দেখিয়েছে। নির্মল মহিষ দুটিকে নিয়ে বাড়িতে চলে আসে। নির্মল পরদিন আবার সেই মাঠে মহিষ নিয়ে যায় এবং সেই বৃদ্ধকে বট গাছের নিচে আজও দেখতে পায়। নির্মল ভাবতে থাকে এই বৃদ্ধ কি রাতেও এখানে ছিল নাকি, কিন্তু এইরকম একটা নির্জন জায়গায় কিভাবে সারা রাত একটা মানুষ থাকতে পারে। নির্মল মহিষগুলোকে ছেড়ে দিয়ে আবার ওই বৃদ্ধের কাছে এসে তার নাম জিজ্ঞেস করতে থাকে, এখানে সে কিভাবে আসলো, অনেক কিছু জিজ্ঞেস করতে থাকে, কিন্তু ওই বৃদ্ধ কোনো কথা বলে না। শুধু নির্মলের পানে এক দৃষ্টিতে ওই বৃদ্ধ তাকিয়ে থাকে। দুপুরে খাবারের সময় নির্মল ওই বৃদ্ধকে বারবার অনুরোধ করে খাওয়ার জন্য, কিন্তু ওই বৃদ্ধ প্রতিবারের মতো এবারও নীরব। এইভাবেই
বেশ কয়েকদিন কেটে যায় ঠিক একই রকম ভাবে, কিন্তু ওই বৃদ্ধ কখনোই নির্মলের সাথে কথা বলে না। এর ভিতরে কি হয়, প্রতিদিনের মধ্যে একদিন নির্মল মহিষ নিয়ে আবার ওই মাঠে যায়। মহিষগুলো মাঠে ছেড়ে দিয়ে দুপুরের সময় ওই বৃদ্ধের ওখানে গিয়ে খাবার খাওয়ার সময় ওই বৃদ্ধ তখন নির্মলকে উদ্দেশ্য করে প্রথম কোনো একটা কথা বলে ওঠে। ওই বৃদ্ধ বলে, নির্মল, আজকে তুমি মহিষকে নদীর পানিতে নামাবা না। বৃদ্ধের মুখে প্রথম কথা শুনতে পেয়ে নির্মলের ভালোই লাগে, আবার অবাকও হয় এই ভেবে যে তিনি কেন আজ মহিষ নিয়ে নদীতে নামতে নিষেধ করেছেন। নির্মল সরাসরি বৃদ্ধকে প্রশ্ন করেন যে কেন নামবো না। তখন ওই বৃদ্ধ বলে, সব প্রশ্নের উত্তর হয় না, তোমার এবং তোমার মহিষের জন্য এটা ভালোই হবে এবং ভালোর জন্যই বলছি। আর ওই বৃদ্ধ নির্মলকে একটা লাঠি দেন, বলেন, তোমার দুটি মহিষ অত্যন্ত দুষ্টু, খুব দৌড়াদৌড়ি করে একটা একদিকে যায় একটা আরেকদিকে যায়। তুমি এই মহিষ দুটোকে যতদূর পর্যন্ত রাখতে চাও একটা লাঠি দিয়ে একটা গোল দাগ কেটে দিবা। দাগ মাটিতে হতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু মাটির উপর এই লাঠি দিয়ে স্পর্শ করে একটা বৃত্ত এঁকে দিবা, কাল্পনিক বৃত্ত, তাহলেই হবে। শুরুর দাগ থেকে শেষের দাগের সাথে মিলিয়ে দিবা। গোলই হতে হবে এমন কোনো কথা নাই, আঁকা বাঁকাও হতে পারে, তুমি তোমার মতো করে এটা করবা। তো এখন এই মহিষ দুটো এই দাগের বাইরে যেতে পারবে না, এটা তো আসলে খুব ভালো, কারণ এই দুটো অত্যন্ত দুষ্টু। তো নির্মল খুব অবাক হন, কৌতূহলবশত লাঠিটা হাতেও নেয় এবং দুটি মহিষের চারপাশে বেশ খানিকটা জায়গা নিয়ে দাগ আঁকে এবং বৃদ্ধের কাছে চলে আসে। ওই বৃদ্ধের কাছ থেকে লাঠিটা নেওয়ার সময় নির্মল একটা জিনিস খেয়াল করে যে ওই বৃদ্ধের বাম হাতের মাঝখানের আঙ্গুলটা সম্পূর্ণ কাটা। নির্মল এটা খেয়াল করে যে তার মহিষ দুটি যে সত্যি শান্ত হয়ে গেছে, মারামারি করছে না এবং ওই জায়গার মধ্যে তারা খুব ভালো মতোই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই জায়গার বাইরে যাচ্ছে না, তার লাঠি যেই জায়গা দিয়ে টাচ করেছিল। তখন নির্মলের মনে হয় এই বৃদ্ধের অলৌকিক কোনো শক্তি আছে, এই বৃদ্ধের কাছ থেকে কিছু শেখা যায়। তো এভাবে বিকাল হয়ে যায়। নির্মল ওই বৃদ্ধের কথা মতো ওই দিন নদীতে আর মহিষ দুটিকে না নামিয়ে বাসায় চলে যেতে থাকে। ওই দিনও নির্মল বৃদ্ধকে অনেক অনুরোধ করে যে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু বৃদ্ধ রাজি হয় না। কি আর করা, অগত্যা বৃদ্ধকে রেখেই নির্মল বাড়িতে ফেরত আসে। কিন্তু নির্মলের মাথায় একটা বিষয় ঘুরপাক খেতে থাকে যে কিভাবে লাঠি দিয়ে চারদিকে অঙ্কন করার পর ওরা এখান থেকে বের হলো না, আর লাঠি দিয়ে ওই মহিষ দুটিকে হালকা টাচ করার পর কিভাবে এই মহিষ দুটো এত শান্ত হয়ে গেল। এরা তো শান্ত না, সারাক্ষণ মারামারি করে। আর বৃদ্ধই বা কেন নদীর পানিতে নির্মলকে নামতে নিষেধ করেছিলেন, আর ওনার হাতের মাঝখানের আঙ্গুলটা কাটাই বা কেন। তো ওই বৃদ্ধের প্রতি নির্মলের একটা কৌতূহল সৃষ্টি হয়। নির্মল মনে মনে ভাবে ওই বৃদ্ধ মনে হয় অনেক বড় কোনো কবিরাজ বা সাধক হবে। পরদিন তার মায়ের কাছ থেকে একটু বেশি করে ভাত তরকারি নিয়ে নির্মল রওনা দেন। উদ্দেশ্য ছিল ওই বৃদ্ধকে উনি জোর করে হলেও আজকে খাওয়াবেন, যেহেতু কথা বলেছেন গতদিন। প্রতিদিনের মতো ওই দিনও মাঠে এসে নির্মল মহিষ দুটিকে ছেড়ে দিয়ে ওই বৃদ্ধের কাছ থেকে লাঠি নিয়ে মহিষ দুটির চারপাশে গোল দাগ দিয়ে এসে ওই বৃদ্ধের কাছে এসে বলে, আজকে ওই বৃদ্ধের জন্য খাবার নিয়েছে সে, এবার তাকে খেতেই হবে। তখন ওই বৃদ্ধ বলে, বাবা, আমি ফল, দুধ আর পানি ছাড়া কিছু খাই না। যাই হোক, তখন নির্মল বলে, তাহলে আমাকে একটু বলবেন যে আপনার লাঠির মধ্যে কি কোনো জাদু আছে? আমার মহিষগুলো কেন ওই লাঠি দিয়ে কাটা দাগের ওই পাশে যায় না, আর ওই লাঠি দিয়ে আমার মহিষকে টাচ করার পর কেনই বা ওরা এত শান্ত হয়ে যায়, আর আপনার বাম হাতের আঙ্গুলটা কাটা কেন? তখন ওই বৃদ্ধ বলে, আমি তোমার মতো একজন সাধারণ মানুষ, তবে মানুষ হলেও আমি একজন জিনের কাছ থেকে অনেক তন্ত্রমন্ত্র শিখেছি এবং সেটা সাধনা করে সাধক হয়েছে। তাই তন্ত্রমন্ত্র সাধনা করার কারণে অনেক কিছুই বুঝতে পারি আর করতেও পারি। তখন নির্মল বলে, আমি আপনার কাছ থেকে এই তন্ত্রমন্ত্র শিখব। তখন ওই বৃদ্ধ বলে, এটা অনেক কঠিন কাজ, তুমি পারবে কিনা বলতে পারবো না। এখানে অনেক সময় দিতে হয় এবং প্রচুর ধৈর্য ধারণ করতে হয়, পাশাপাশি অনেক সাহসেরও প্রয়োজন হয়। ওই বৃদ্ধের কথা শুনে নির্মল বলেন যে যত কঠিন কাজ হোক আমি পারবো, কারণ আমি শুনে এসেছি এই নদীর এক পিশাচিনী আমার বাবাকে এই নদীর নিচে 10 বছরের বেশি সময় আগে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। আমিও ওই পিশাচিনীকে হত্যা করতে চাই। তখন ওই বৃদ্ধ বলে,
তোমার বাবার নাম কি? তখন নির্মল বলে, আমার বাবার নাম কানাই। তখন বৃদ্ধ বলে, তোমার বাবাকে আমি চিনি, আর তুমি যেটা জানো সেটা আসলেই সত্যি। এক পিশাচিনী তোমার বাবাকে হত্যা করেছে। তো তুমি যদি তোমার বাবার হত্যার প্রতিশোধ নিতে চাও, তাহলে তোমাকে আমার সাথে 7 বছর পরিবার পরিজন ছেড়ে আসতে হবে, আমার সাথে এখানে থাকতে হবে। তো নির্মল বৃদ্ধের কথায় রাজি হয়ে যায়। সে মাঠ থেকে বাড়িতে আসার সময় ভাবতে থাকে যে যেভাবেই হোক মাকে রাজি করাতে হবে, কারণ বাবার হত্যার প্রতিশোধ নিতেই হবে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। সে বাড়ি এসে তার মাকে বলে যে তার পরিচিত একজন মুম্বাইতে একটা অফিসে চাকরি করে, সে তার সাথে চাকরি করতে যাবে। এখন মা তো কোনোভাবে রাজি হয় না, কারণ তার একটা মাত্রই ছেলে, স্বামী মারা গেছে। এখন এই ছেলেটা চলে গেলে ওনাকে একা একা থাকতে হবে। এদিকে ছেলে তো গো ধরে বসে আছে, সে মহিষ নিয়ে মাঠে যায় না, সে চাকরি করতে যাবে মুম্বাইতে। মা তো কোনোভাবে রাজি হয় না, আর সেও মহিষ নিয়ে মাঠে যায় না। একটা সময় ছেলের জেদের কাছে মার নতি স্বীকার করতেই হয়। তার মা মহিষ বিক্রি করে দিতে বাধ্য হন। তো যেদিন তার মা মহিষ বিক্রি করে দেন, তার পরের দিনে নির্মল তার মাকে বলে, তুমি কোনো চিন্তা করবে না, আমি কিন্তু অনেক দিন পরে আসব, বছরের পর বছর চলে যাবে, সুতরাং তোমার চিন্তা করার দরকার নাই, তবে আমি আসব। এই বলে নির্মল ওই সাধকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। নির্মল সেই নদীর ধারে সাধকের কাছে চলে আসে। সাধককে তার সবকিছু খুলে বলে এবং বলে সে এখন একজন মুক্ত মানুষ। তো সাধক তার আগ্রহ দেখে খুবই খুশি হয়। প্রথম দিনেই সাধক তার জামা কাপড় পরিবর্তন করতে বলেন। সাধকের কাছে থাকা একটা সাদা কাপড়, মানে এক ধরনের সাদা কাপড়, শরীরের চারদিকে পেঁচিয়ে দেন এবং এই ধরনের একটা পোশাক পরিয়ে দেন। তারপর নির্মলের চোখে কালো কাপড় পেঁচিয়ে দেন এবং উনি বলেন যে যতক্ষণ পর্যন্ত সাধক না বলবে ততক্ষণ পর্যন্ত সে যেন এই কালো কাপড় না খোলে। 24 ঘন্টা পর ওই সাধক তার চোখ খুলে দেয়। এরপর নির্মল দেখে সে এখন আর ওই আগের জায়গায় নেই, সে এখন একটা অন্য জায়গায় চলে এসেছে এবং সেখানেও নদী আছে এবং একটা মরা বট গাছ রয়েছে এবং এই বট গাছের 3টা মাথা। তো নির্মল তো বেশ অবাক হয়ে যায়, সে কিভাবে নতুন একটা জায়গায় চলে আসে, সে তো বসেই ছিল, কোনো নড়াচড়াও টের পায় নাই। তখন ওই সাধক নির্মলকে 2টি কঠিন কাজের মধ্যে একটি বেছে নিতে বলে। সেটা হলো একটি শোল মাছের মাথা একটা লাল সুতো বেঁধে এই নদীতে ছেড়ে দিতে হবে এবং সেই মাছটিকে তাকে ধরে আনতে হবে। যখন সে ধরতে পারবে তখনই তার এই সাধনার মূল বিষয়গুলো শেখা শুরু হবে। তবে নির্দিষ্ট কয়েকটি দিনে সে নদীতে নামতে পারবে না, আর কোন কোন দিন নামতে পারবে না সেটা সাধক তাকে বলে দিবে। আর দ্বিতীয়ত আরেকটা যে ব্যাপারটা সেটা হলো যে এই কাজটি যদি সে না করতে পারে, আরেকটা কাজ হলো যে এই যে বট গাছ, এই বট গাছে যখন কোনো পাখি বসবে সেই পাখি ধরে আনতে হবে। কিন্তু মনে রাখতে হবে এই বট গাছে যদি কোনো পাখি বাসা বাঁধে সেই পাখি কিন্তু ধরা যাবে না, সেই পাখি ধরলে হবে না। কোনো পাখি উড়ে সেই বট গাছে বসলে সেই পাখি হাত দিয়ে ধরতে হবে, অন্য কোনো বিষয়ে হেল্প নেওয়া যাবে না, কোনো লাঠি বা অন্য কোনো ফাঁদ পেতে পাখি ধরা মানে যাবে না আর কি, ধরলে হবে না এই বিষয়টা। এখন এখানেও বলা হয় যে নির্দিষ্ট কয়েকটা দিন ওই পাখি ধরার চেষ্টা করা যাবে না, সেটা সাধক তাকে বলে দিবে। এখন কোনটা বেছে নিতে হবে? নির্মল চিন্তা করে যে একটি মাছকে যদি এই নদীতে ছেড়ে দেয়া হয় তখন এই মাছ সাঁতার কাটতে কাটতে কোথায় যাবে, আবার কার জালে ধরা পড়বে, কে খেয়ে ফেলবে, সে এরকম সারা জীবন ওই মাছের পিছনে দৌড়াতে থাকবে, তা তো হয় না। এটা অনেক কঠিন একটা কাজ। মাছ এক নদী থেকে আর একটা নদীতে চলে যাবে, এক খাল থেকে আর এক খালে চলে যাবে, এরকম সমস্যা হবে। এটা খুব অসম্ভব একটা কাজ। তবে এই 2টা কাজের মধ্যে থেকে এই বট গাছ থেকে পাখি ধরার কাজটা অপেক্ষাকৃত সহজ মনে হয়। তখন নির্মল এই দ্বিতীয় কাজটি করতে রাজি হয়। আর এরপর নির্মলকে কিভাবে কি করতে হবে এই বিষয়টি সাধক বুঝিয়ে দেন। নির্মল তো পাখি ধরার অপেক্ষায় থাকে। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করতে করতে 3 বছরের মাথায় গিয়ে নির্মল একটি পাখি ধরতে সম্ভব হয়। প্রিয় লিসেনার্স, আপনারা চিন্তা করছেন বট গাছ থেকে পাখি ধরা এমন কঠিন কি কাজ? একটা পাখি বসে থাকবে, একটা মানুষ সেই পাখিকে ফাঁকি দিয়ে আস্তে আস্তে গিয়ে সেই পাখিকে খপ করে ধরবে, এই বিষয়টা কি এতই সহজ?
পাখি অনেক আস্তে শব্দ হওয়া শব্দগুলো শুনতে পায়। একটা মানুষ এগিয়ে আসবে, পাখি শুনতে পাবে না, এটা তো হয় না। এই কারণেই এতটা সময় লেগেছিল। 3টা বছরের মাথায় গিয়ে সে একটি পাখি ধরতে সক্ষম হয়। আর এর মধ্যে আরও অনেক কিছুই তাকে টুকটাক করে ছোট ছোট জিনিসগুলো করতে হয় ওই সাধকের কাছ থেকে। তো এই আঙ্গুল কাটার বিষয়ে বিভিন্ন সময় নির্মল তাকে জিজ্ঞেস করলেও সাধক তাকে বললে যে সময় হলে বলবে, এই বলে সে এড়িয়ে যায়। এরপর সাধক ওই নির্মলকে একটা পাথরের মালা এবং গলায় মানুষের মাথার খুলি ঝুলিয়ে নদীর পানিতে একটা ডুব দিতে বলে এবং ডুব দেওয়ার সময় চোখ খোলা রাখতে বলে। নির্মল নদীতে ডুব দেয় এবং উপরে চলে আসে। তারপর সাধক তাকে জিজ্ঞেস করে নদীতে ডুব দেওয়ার সময় নির্মল কিছু দেখেছে কিনা। নির্মল বলে না তো, সে তো কিছুই দেখে নাই। এইভাবে তাকে মাঝে মাঝে সাধক ডুব দিতে বলে, আর এর মাঝে তাকে টুকটাক বিভিন্ন জিনিস শেখাতে থাকে। বিশেষ করে যখন পাখি দেখানো হয় আর কি, পাখিটা ধরা হয়, নির্মল পাখিটা ধরে তার সাধককে দেখান। এরপরে সাধক আরও কঠিন কঠিন কাজগুলো তারকে দিয়ে করাচ্ছিলেন। কিন্তু এই যে একের পর এক ডুব দিচ্ছিল নির্মল, কিছুই কিন্তু ডুব দেওয়ার পরে চোখ খুলে ওই নদীর মধ্যে দেখে নাই। প্রায় 27 বার নির্মল পানিতে ডুব দিয়েছিল, কিন্তু কিছুই দেখে নাই। এরপর সাধক তাকে দূরের একটা শ্মশানে পাঠায় এবং বলে ওইখানে একজন ব্যক্তি দেখতে পারবা যার বয়স আমার থেকে অনেক বেশি, এবং তার কাছে আমি তোমাকে পাঠাবো। আমি একটা গাছের ছাল আর একটা কাগজ দিব, সেটা তুমি তার কাছে দিবা, কিন্তু ভুল করেও কোন গাছের ছাল এবং কাগজে কি লেখা আছে তুমি সেটা দেখবা না। তুমি শুধু গিয়ে এগুলো তার কাছে দিবা, আর তুমি এতদিন যা যা শিখেছো এগুলো তাকে বলবা। এরপর উনি যেরকম নির্দেশনা দেন সেই অনুযায়ী কাজ করবা। ওনার অনুমতি ছাড়া কখনোই তুমি ফেরত আসবা না। সাধকের কাছ থেকে সব ধরনের পরামর্শ শুনে এই নির্মল সেই শ্মশানের সাধকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঠিকানা অনুযায়ী 4 দিন পর সেই শ্মশানে নির্মল পৌঁছায়। এরপর তার ওস্তাদের দেয়া জিনিসপত্রগুলো ওই শ্মশানের সাধককে নির্মল দেয়। সাধক এগুলো নিয়ে নির্মলকে তার পাশে চুপচাপ বসে থাকতে বলে এবং বলে যতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না তুমি আমার সাথে কথা বলো না। আমি নিজেই তোমার সাথে কথা বলবো, আর তোমার জন্য এখানে ফল, দুধ আর পানি থাকবে, তুমি এগুলোই খাবা। তুমি চাইলে আশেপাশে হেঁটে বেড়াতে পারো, কোনো সমস্যা নাই। তো তুমি অধিকাংশ সময় আমার পাশেই বসে থাকবা। 2 মাস ওই সাধক নির্মলকে তার পাশে বসিয়ে রেখেছিলেন। তো নির্মল কখনো হাঁটাহাঁটির দরকার হলে আশেপাশে যেতেন, আবার ওই সাধকের পাশে এসে বসে পড়তেন আর চুপ করে বসে থাকতেন। যেহেতু ওই সাধক তাকে নিষেধ করেছে কোনো ধরনের কথা না বলতে, মানে তার সাথে কথা না বলতো, অন্যদের সাথে কথা বলতো। আশেপাশে আরও কিছু সাধকরা ছিল, কিছু লোকজন ছিল, তাদের সাথে কথা বলতো, কিন্তু ওই সাধকও অন্যদের সাথে কথা বলতো, কিন্তু নির্মলের সাথে কথা বলতো না। তাই এই নির্মল 2 মাস ওই সাধকের সাথে কোনো কথা বলতে পারেন নাই। 2 মাস পর ওই সাধক এই নির্মলকে একটি স্বর্ণের গ্লাস এবং একটা স্বর্ণের ঘটি দেয় এবং বলে আজ রাতে তুমি পাশের শ্মশানে যাবা। সেখানে গভীর রাতের বেলা অনেক লম্বা কিছু অবয়ব দেখতে পাবা। তাদের প্রত্যেকের গলায় পাথরের মালা থাকবে, ছোট ছোট পাথর দিয়ে তৈরি করা মালা। তারা ওখানে একসাথে ধ্যানে বসবে। তখন তাদের প্রত্যেককে এই ঘটি থেকে 1 গ্লাস করে জল খাওয়াবা। তুমি ঘটিতে কোনো জল দেখতে পাবা না, কিন্তু আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেব। প্রতিবার ওই মন্ত্র পরে ফু দিলে ওই ঘটিতে জল চলে আসবে। ওই জল তুমি প্রত্যেককে খাওয়াবাই। এক একজনকে একবার করেই খাওয়াবে। সবার খাওয়ানো শেষ হলে তারা আবার তোমার কাছে জল চাইবে, কিন্তু তুমি এই জল খাওয়ানোর বিনিময়ে অত্যন্ত বিনীতভাবে তাদের প্রত্যেকের কাছে একটি করে পাথর চাইবে, যেই পাথরগুলো দিয়ে তাদের গলার ওই মালাটা তৈরি করা হয়েছে। দেখবে ওরা খুশি মনেই তোমাকে একটি করে পাথর দেবে, কিন্তু খবরদার তাদের সাথে কোনো বেয়াদবি করবে না। তোমার কাছে সবাই 1 গ্লাস পানি খাবে, পুনরায় আবার 1 গ্লাস পানি যখন চাইবে তখনই তুমি এই জিনিসটা করবা। শুরুতেই তাদের কাছে আবার পাথর চাইতে যেও না, আর দ্বিতীয়বার পানি খাওয়ার পর তারা তোমার কাছে আর পানি চাইবে না, তখন তুমি আবার এই জিনিসগুলো নিয়ে আমার কাছে চলে আসবা। তো নির্মল সাধকের কথা মতো ঘটি এবং গ্লাস নিয়ে গভীর রাত্রে শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে
এবং সত্যি সে শ্মশানের কাছে এসে দেখে 30 থেকে 35 জন বেশ লম্বা লম্বা চিকন অবয়ব একসাথে বসে ধ্যান করছে। নির্মল সাধকের কথা মতো আস্তে আস্তে তাদের কাছে যায় এবং তাদের সকলকে প্রণাম করে। তো তাদের প্রত্যেককে ঘটি থেকে মন্ত্র পড়া জল খাওয়াতে থাকে। 1 গ্লাস করে খাওয়ায়, শেষ হলে তারা আবার 1 গ্লাস পানি চায়। প্রত্যেকে যখন 1 গ্লাস করে খেয়েছে, আবার 1 গ্লাস পানি চেয়েছে, তখন নির্মল সবার কাছে অত্যন্ত বিনীতভাবে তাদের যে গলার মালা যে পাথর দিয়ে তৈরি করা হয়েছে সেখান থেকে একটা পাথর চায়। তো তারা কোনো দ্বিধা না করেই একটি করে পাথর দিয়ে দেয়। মানে ওই গলার মালাটার যেই গিট ওটা খুলে ওখান থেকে একটি পাথর বের করে আবার গিট দিয়ে তারা গলায় পড়ে এবং একটি করে পাথর নির্মলকে দিয়ে দেয় আর কি। তো এই 30-35টি পাথর আর ওই যে আগের যেই স্বর্ণের যেই গ্লাস এবং ঘটি ছিল ওটা নিয়ে আবার ওই সাধকের উদ্দেশ্যে নির্মল রওনা হয়ে যায়। এরপর সেই শ্মশানে থাকা সাধকের কাছে নির্মল আসে, ঘটি এবং পাথরগুলো দেয়। সাধক পাথরগুলো নিয়ে একটি মালা তৈরি করে এবং এটা দিয়ে একটা মালা তৈরি করে নির্মলের গলায় ঝুলিয়ে দেয় এবং এবার তাকে তার ওস্তাদের কাছে যাওয়ার জন্য রওনা করতে বলে। নির্মল সাধকের কাছে চলে আসে, আবার আসতে 4 দিন লেগেছিল। তখন সাধক তার গলায় পাথরের যে মালা এটা পরা অবস্থায় ওই যে ওই নদী, যেই নদীতে নির্মলের বাবা ডুবে মারা গিয়েছিল, সেই নদীতে একটা ডুব দিতে বলে এবং ডুব দিতে বলে দেখে যে তুমি কিছু দেখতে পাও কিনা। আগে তো 27 বার কিছু দেখো নাই, এইবার দেখো কিছু দেখতে পাও কিনা। এবার নির্মল ডুব দেয় এবং ডুব দিয়ে পানির নিচে একটা বিশাল প্রাসাদ দেখতে পায়। এরপরে সে আবার উঠে চলে আসে। যখন সাধক তাকে ধ্যান করতে বলে এবং 3 দিন পর আরেকজন সাধক এসে ওই যে গলায় যেই 30-35টা পাথর দিয়ে যে মালা তৈরি করা হয়েছিল সেই মালাটা আরেকজন সাধক এসে মন্ত্র পড়ে সেটা আবার ফু দেয়। ওখানে তো আরও বেশ কিছু সাধক মানে আশেপাশে ঘোরাফেরা করতো, কখনো কখনো আসতো আর কি। তবে ওই যে সাধকটা, মূলত যেই সাধকটা নির্মলকে আরেকজন শ্মশানের সাধকের কাছে পাঠিয়েছিলেন, তো ওইখানে অন্যান্য লোক না আসলেও ওই দিন কোত্থেকে যেন আরেকজন সাধক আসে এবং ওখানে ওই মন্ত্র পড়ে ফু দিয়ে সে আবার চলেও যায়। এরপর তার যেই মূল ওস্তাদ সে এইবার বলে এবার ডুব দাও। তবে তার আগে নদীর কোলে একটা গোলাকার বৃত্তের একটা গণ্ডি তৈরি করতে বলেন এবং এই গণ্ডির চারদিকে আগুন ধরিয়ে দিতে বলেন এবং সাথে একটা ধারালো বস্তু সাথে নিয়ে যেতে বলেন পানির নিচে এবং কি কি করতে হবে এটাও বলে দেন। এবার নির্মল গলায় ওই পাথরের মালা পরে নদীতে ডুব দেয়। ডুব দিয়ে দেখে একটা শাড়ি পরা মেয়ে চোখ বন্ধ করে প্রাসাদের সামনে বসে আছে। তার চুলগুলো অনেক লম্বা এবং এত লম্বা ওই চুলগুলো ওই নির্মলের পায়ের কাছে চলে এসেছে। এটা দেখার সাথে সাথে তার ওস্তাদের কথা মতো ধারালো ওই বস্তুটা দিয়ে ওই চুলের কিছুটা অংশ সাথে সাথে খ্যাচ করে কেটে ফেলার সাথে সাথে ওই মেয়েটি প্রচন্ড জোরে আর্তনাদ করে ওঠে। আর সাথে সাথে নির্মল দেখে স্বচ্ছ পানি আস্তে আস্তে রক্তিম আকার ধারণ করছে, মানে লাল বর্ণ হয়ে যাচ্ছে, রক্তের মতো মনে হচ্ছে ওই চুল থেকে রক্ত পড়ছে এবং ওই রক্তে পানি লাল হয়ে যাচ্ছে। নির্মল কি করছে, যখনই ওই চুল কেটেছে, চুল কাটার সাথে সাথে নির্মল যখন ডুব দিয়েছিল, ডুব দেওয়ার সাথে সাথে তার কিন্তু নিঃশ্বাস নিতে কোনো সমস্যা হচ্ছিল না। পানির নিচে তো আমরা নিঃশ্বাস নিতে পারি না, কিন্তু সে যখনই পানির নিচে কিছু দেখে তখন কিন্তু মনে হয় যে একদম স্বাভাবিক, আমরা যেরকম মানে ডাঙার উপরে নিঃশ্বাস নিতে কোনো কষ্ট হয় না, ঠিক মনে হয় পানির নিচেও সেরকম। কিন্তু যখনই সে চুল কেটেছে সাথে সাথে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নির্মল তো দ্রুত নদী থেকে উপরে উঠে এসে ওই যে একটা বৃত্তাকার গণ্ডি তৈরি করা হয়েছিল, চারদিকে আগুন জ্বলছিল, ওইটার ভিতরে গিয়ে দাঁড়ায়। নির্মল দেখে তার পুরো শরীরে যে পানি লেগেছিল পানিগুলো রক্তের মতো হয়ে গেছে। তো আগুনের তাপে ওগুলো শুকাতে থাকে। আস্তে আস্তে নির্মলের শরীরও লাল হয়ে যাচ্ছে, কারণ ওই যে পানির রঙে ওরকম হয়ে যাচ্ছে আর কি। আর নির্মল দেখে নদীর ভেতর থেকে দানবীয় আকৃতির এক একটা অবয়ব উঠে আসছে এবং প্রত্যেকে খুব রাগান্বিত। এরকম হাজার হাজার অবয়ব চলে আসে, নদীর তীরে এসে হাজির হয়। এর মধ্যে থেকে একটা অবয়ব
তার গলায় এক ধরনের মালা রয়েছে, মাথায় এক ধরনের মুকুটের মতো রয়েছে, হাতে এক ধরনের দণ্ড রয়েছে, রাজাদের যেরকম থাকে। এটা অন্যান্য অবয়ব থেকে একটু বেশ বড়। খুবই রাগত স্বরে নির্মলের দিকে সে তাকিয়ে থাকে এবং ওইটা বলে যে, এই তুই আমার মেয়ের চুল কাটলি কেন? এক্ষুনি ওটা ফেরত দে, সে এখন মৃত্যু সজ্জায়। যদি ভোর হওয়ার আগে এই চুল তার শরীরে ঠেকাতে না পারি তাহলে আমার মেয়ে মারা যাবে। এর মধ্যে কি হয়, ওই যে নির্মলের যে ওস্তাদ সে চলে আসে এবং সে এসে বলে যে আমার কথা মতোই ও নিচে গেছিল এবং ওকে আমি দীর্ঘ সময় ধরে এই কাজটি করার জন্য প্রস্তুত করেছি। ও তোর মেয়ের চুল ফেরত দেবে না। তোরা এই ছেলের পিতাকে হত্যা করছিস, আমার সন্তানকে তোদের গোত্রেরই একজন, তোদেরই এক জাতি ভাই আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে বহু বছর আগে। এই কারণেই তোর মেয়ের চুল কেটে আনতে বাধ্য হয়েছি। তখন ওই বৃদ্ধ ওই জিনের সর্দারের কাছে বেশ কিছু বিষয় খুলে বলে। ওই বৃদ্ধ বলে, আমার নাম সুকুমার। আমি এই সময় একটা সময় আমি কৃষিকাজ করতাম, পাশাপাশি মাছ ধরাটা আমার নেশা ছিল। আমার বয়স যখন 25-26 বছর তখন আমি প্রথম পুত্র সন্তানের পিতা হই। আমার সন্তানের জন্ম হয় আমার শ্বশুর বাড়িতে। আমি আমার ছেলেকে দেখতে যাব ভাবলাম, আর খালি হাতে তো দেখতে যাওয়া যায় না। এই চিন্তা করলাম যে আজ একটা বড় মাছ ধরতে যাব। ভাবনা মতো আমি রাতের বেলা নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে বের হই। বেশ কিছু সময় পর আমি মাছ ধরতে সক্ষম হচ্ছিলাম না, তাই সামনের দিকে এগিয়ে যেতে যেতে একটা সময় শ্মশান ঘাটের কাছে চলে আসি আর ওখানে জাল ফেলতে থাকি। এক পর্যায়ে ওই জালের ভেতর একটা পিতলের বোতল দেখতে পাই, আর সাথে দেখতে পাই দূর থেকে একটা বিশাল বাতাস আমার নৌকার দিকে ছুটে আসছে। তো বাতাসটা ছুটে আসছে, বাতাসটা অনেক সময় নদী খাল বিলে এরকম বাতাস আসেই, তো এটাকে আমি স্বাভাবিকভাবে নিয়েছি। বোতলটা আমি হাতে নিয়ে দেখি ওইটার উপর আরবি ভাষায় কিছু একটা লেখা আছে খোদাই করে। আমি বোতলের মুখ খুলতেই সেখানে একটা স্বর্ণের আংটি দেখতে পাই। আমি কোনো কিছু না ভেবেই আংটিটা আমার বাম হাতের আঙ্গুলের মধ্যে লাগিয়ে দিই, আর সাথে সাথে আমার আঙ্গুলে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। মনে হয় আংটি লাগানোর পর আমার আঙ্গুলে আগুন ধরে গেছে এবং হাড় মাংস চামড়া পুড়ে সব একাকার হয়ে যাচ্ছে ওই জায়গাটাতে যেখানে ওই আংটিটা লেগে আছে। এরপর আমি অনেক চেষ্টা করি ওই আংটিটা বের করতে পারি নাই। যখনই আংটিটা জোর করে বের করার চেষ্টা করি তখনই এতটাই যন্ত্রণা শুরু হয়, মনে হয় আমার কলিজায় কেউ আঘাত করছে। এর মধ্যে শ্মশান থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনতে পাই। আমি ভাবি এত রাত্রে আবার কে মারা গেল। আমি নৌকাটা নদীর এক পাশে রেখে শ্মশানের কাছে গিয়ে দেখি একটা বাচ্চা ছেলে কান্না করছে। আমি তাকে জিজ্ঞেস করি যে, বাবা তুমি এখানে কান্না করছো কেন? তখন বাচ্চা ছেলেটি বলে তার পরিবারের 6 জন একসাথে মারা গেছে, আর ওই দেখেন তাদের 4 জনের লাশ, আর আমার লোকজন আরও 2টি লাশ আনতে গেছে আমাকে এখানে রেখে। তখন আমি তাকিয়ে দেখি শ্মশানের এক পাশে 4-4টি লাশ মাটিতে শুইয়ে রাখা হয়েছে, ওদিকে চিতাও সাজানো হয়েছে। আমি ধীরে ধীরে ওই লাশের কাছে যাই, কাপড় উঁচু করে লাশের মুখগুলো দেখতে থাকি। প্রথম লাশটি দেখার পর দ্বিতীয় লাশটি যখন দেখি তখন আমার কাছে মনে হলো প্রথম লাশটির চেহারার মতোই দ্বিতীয় লাশটি। এরপর তৃতীয় লাশটি যখন দেখি তখন মনে হলো আগের 2টি লাশের চেহারার মতোই তৃতীয় লাশটি। এভাবে 4টা লাশের চেহারা একই রকম। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ওই লাশগুলোর যেখানে চোখ থাকার কথা সেখানে চোখ নেই, সেই জায়গাটা সমান। আর মানুষের মাথায় যেখানে কপাল থাকে এই কপালের উপরে 2টো চোখ। এটা দেখি আমি প্রচণ্ড ভয় পাই। আর আমি সাথে সাথে সেই বাচ্চাদের দিকে তাকাতেই দেখি ওই বাচ্চার মুখও স্বাভাবিক না। ওই বাচ্চার মুখটাও ঠিক ওই লাশ শুয়ে আছে, ওদের চোখ যেমন কপালের উপরে, চোখের জায়গায় কিছু নাই, ওই বাচ্চার মুখটাও ওই রকম। আর ওই বাচ্চাটি তখন অদ্ভুতভাবে হাসছে। এটা দেখে আমি আমার নৌকার দিকে দৌড়াতে থাকি। আমি নৌকার কাছে আসতেই দেখি এখন আর বাচ্চা না, মাঝ বয়সী লম্বা একটা জিন তার স্বাভাবিক সুরতে নৌকার এক পাশে দাঁড়িয়ে আছে। খুব ভয়ানক সুরতে দাঁড়ায় নাই, তবে বোঝা যাচ্ছে যে এটা একটা জিন। তখন ওই জিনটা আমাকে বলে, ওই আংটিটা আমার লাগবে, তুই ওই আংটিটা আমাকে দিয়ে দে। আমি তখন জিনটিকে বলি যে আমি তো অনেক চেষ্টা করি আংটিটা বের করতে পারছি, আমি কিভাবে দেব? তখন ওই জিনটি বলে, এই আংটিটা তুই ওই আঙ্গুল থেকে কোনোদিন খুলতে পারবি না।
আমি আমার গোত্রের সবচেয়ে শক্তিশালী জিন ছিলাম। সর্দার না থাকলেও সর্দার আমাকে অনেক পছন্দ করতো আমার শক্তিমত্তার কারণে। আর মানুষ আর প্রাণীদের ক্ষতি করা আমার প্রধান লক্ষ্য ছিল। একদিন দুটি যমজ বাচ্চা পানিতে গোসল করার জন্য নদীর পাড়ে খেলা করছিল। যে খেলা করতে করতে একটা সময় নদীর পানিতে তারা নেমে গোসল করবে। আমি কোনো কারণ ছাড়াই বিশাল এক সাপের রূপ নিয়ে ডাঙা থেকে নদীর দিকে নামতে থাকি, যাতে বাচ্চাগুলো আমাদেরকে দেখে খুব ভয় পায়। তো ভয় পেয়ে ওরা ডাঙার অন্যদিকে না দৌড়ে ওরা পানির দিকে যেতে থাকে, কারণ ওই সময় ওদের হিতাহিত জ্ঞান কাজ করছিল না। তো ওরা পানিতে পড়ে যায়। তখন ওই বাচ্চা দুটোকে আমি পেঁচিয়ে ধরি, বাচ্চা দুটি মারা যায়। তো ওই বাচ্চা দুটোকে মারার আসলে আমার কোনো অভিপ্রায় ছিল না, কিন্তু মানুষের ক্ষতি করাই আমার কাজ। সুযোগ পেলেই আমি এভাবে বাচ্চাদের ক্ষতি করতাম, মানুষের ক্ষতি করতাম। আর ইচ্ছাকৃতভাবেই মূলত মজার ছলে ওই দুটো বাচ্চাকে আমি মেরে ফেলি। কিন্তু আমি জানতাম না ওই দুই বাচ্চার আব্বা একজন বড় আলেম। সে যে কোনোভাবে জানতে পারে যে আমি ভয় দেখিয়ে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া তার সন্তানকে হত্যা করেছি। তখন ওই আলেম আমার উপর ক্ষিপ্ত হয়। সে আমাকে বন্দি করে আমাকে বাধ্য করে আমার গোত্রের শক্তির প্রতীক এই আংটিটা আমার নিজ ইচ্ছায় দিয়ে দিতে। আমি বাধ্য হই এই আংটিটা তাকে দিয়ে দিতে। আমি যখনই আমার আংটি তাকে দিয়ে দেই, এবং বোতল বন্দি হওয়ার ভয়ে মূলত ওই আলেমকে আমি ওই আংটিটা দিয়ে দিয়েছিলাম। চিন্তা করেছিলাম ওই আলেম তো আমাকে বোতল বন্দি করবে না। ওই আংটিটা দেওয়ার পর ওই আলেম কিছু দোয়া দরুদ পরে একটা পিতলের বোতলে ওই আংটিটা বন্দি করে ফেলে, এবং 150 বছর আগে আমার কাছ থেকে ওই আংটিটা কেড়ে নিয়ে ওই আংটিটি নদীতে ফেলে দেয়। ওই আংটি ছাড়া আমার ক্ষমতার সিংহভাগই নষ্ট হয়ে যায়। আর ওই আংটি ছাড়া আমার গোত্র আমাকে কোনোভাবেই মেনে নেবে না। আমার সর্দার আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে যে ওই আংটি ছাড়া তুই আমাদের কাছে আসবি না। এই কারণে এই বোতলটা যেদিকেই যায় আমি সেদিকেই যাই। আর আমি আশায় থাকি কোনো একদিন কোনোভাবে কেউ না কেউ লোভে পড়ে এই বোতলটা খুলবে, তখন সেই আংটিটা বের করবে, তখনই ওই আংটিটা আমি ফেরত পাবো। তুই এটা এখন আমাকে ফেরত দে। তখন আমি বলি ফেরত দেব, কিন্তু কিভাবে দিব? আংটি তো বের হয় না। তখন ওই জিন বলে, তুই তোর আঙ্গুল কেটে আমাকে দিয়ে দে ওই আংটি সহ, তাছাড়া আর কোনো পথ নেই। এই কথা শুনে আমি তো খুব রেগে যাই। তোর সাহস তো কম না, আমি আমার আঙ্গুল কেটে দিয়ে দেব? তোর আংটি আমি দিয়ে দিব, সমস্যা নাই, আমি আমার আঙ্গুল কেন কাটবো? আমি তাকে সাফ সাফ জানিয়ে দেই, কোনোভাবেই আমি আঙ্গুল কেটে তোকে দেব না। এরপর ওই জিন আমাকে এবং আমার পরিবারকে অনেক ক্ষতি করার ভয় দেখায়। তারপরও আমি আঙ্গুল কেটে দিতে রাজি হই নাই। আমি বুঝতে পারি ও আমার কাছ থেকে জোর করে ভয় ভীতি দেখিয়ে কোনোভাবে আংটি নেবে না। জোর করে নিলে হয়তোবা ওই আংটির গোড়াগুড় নষ্ট হয়ে যাবে। এই কারণে ওই জিন আমাকে বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে ওই আংটিটা নেওয়ার চেষ্টা করবে। এরপর ওই জিন আমাকে অনেক লোভ দেখাতে থাকে, স্বর্ণের লোভ, এইটার লোভ, ওইটার লোভ। এরপর আমাকে বিভিন্ন তন্ত্রমন্ত্র শেখাতে থাকে, কিন্তু এমন তন্ত্রমন্ত্র যেটা দিয়ে আমি ওর ক্ষতি করতে পারবো না, অন্যান্য কাজ করতে পারবো। আর ও আমাকে বারবার বলতে থাকে, তুই আঙ্গুলটা কেটে আমাকে দিয়ে দিলে তোর সব কাজ আমি করে দেব। অনেক লোভ দেখাতে থাকে। এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে রাজি হব কি হব না। তো যাই হোক, এভাবে দিন চলে যেতে থাকে। আর আমার মনের ভিতরেও একটা দুষ্টু বুদ্ধি কাজ করতে থাকে যে ওই জিনকে দিয়ে আমি অনেক কাজ করাবো, এবং সেই অনুযায়ী ওই জিনকে দিয়ে আমি আমার ব্যক্তির স্বার্থ হাসিল করতে থাকি। আর আঙ্গুল কেটে দেওয়ার লোভ দেখাতে থাকি তাকে, কিন্তু দেই না। এভাবে তাকে দিয়ে অনেক কঠিন কঠিন কাজ করতে থাকি, ওর কাছ থেকে অনেক তন্ত্রমন্ত্র শিখতে থাকি। এর মধ্যে কি হয়, আমার 3টা সন্তানের মধ্যে 2টি সন্তান পানিতে ডুবে মারা যায়। যেহেতু আমার বাসার কাছেই খাল ছিল, আমি ভাবি হয়তোবা সাঁতার না জানার কারণে, অসাবধানতার কারণেই আমার সন্তান দুটো মারা গেছে। কিন্তু এভাবে আমার আরো একটি সন্তান মারা যায়। এরপরে আমার আরো একটি সন্তান হয়, মানে আমার টোটাল 4টা সন্তান হয়। 3টা সন্তান পানিতে মারা যাওয়ার পর 4 নম্বর সন্তানকে আমি খুব দেখে শুনে রাখি। এদিকে আমার আস্তে আস্তে বয়স বাড়ছে, ওই সন্তানটাও বড় হচ্ছে। আর
ওই সন্তানকে আমি খুব চোখে চোখে রাখি। এভাবে বছরের পর বছর কেটে যায়, আমারও বয়স হয়ে যাচ্ছে, ওই সন্তানও বড় হচ্ছে। ওই জিনটা আর ধৈর্য ধরতে পারে না। একটা পর্যায়ে ওই জিন ক্ষিপ্ত হয়ে বলে, তোর আগের 3 সন্তানকে আমি কিন্তু হত্যা করেছি, তুই এইভাবে আমাকে দিয়ে খাটাচ্ছিস, খাটিয়ে মারছিস, আমার কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখছিস, অথচ তোর আঙ্গুল কেটে আমাকে দিচ্ছিস না, তোর আংটিটা আমি নিতে পারছি না, আমার আংটি আমাকে ফেরত দে। তখন আমি বুঝতে পারি লোভ লালসার কারণে নিজের অজান্তেই আমি আমার কত বড় ক্ষতি করে ফেলেছি। আঙ্গুলটা কেটে যদি ওকে আমি শুরুতেই দিয়ে দিতাম, তাহলে অন্তত আমার এই সন্তানগুলোকে হারাতে হতো না। আর এই সমস্ত তন্ত্রমন্ত্র শিখে লাভ কি যদি আমার সন্তানই না থাকে? এসব ক্ষমতা দিয়ে হবেটাই বা কি? পরে আমার 4র্থ সন্তানকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে আমি আঙ্গুলটা কেটে দিয়ে দেই। সুপারি কাটার এক ধরনের যন্ত্র রয়েছে, ওইটা দিয়ে এক চাপে আমি আমার আঙ্গুলটা কেটে ফেলি। প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, অনেক রক্তক্ষরণ হয়েছিল। আর ওই আংটিটা সহ আমার ওই আঙ্গুলটা ওকে দিয়ে দেই, ও ভয়ঙ্কর একটা হাসি দিয়ে চলে যায়। এরপর দেখি যে আমার সেই সন্তানটা নাই। অনেক খোঁজাখুঁজি শুরু করি, কোথাও পাই নাই। এক পর্যায়ে আমি এক সাধকের সন্ধান পাই, তার কাছে সব খুলে বললে ওই সাধকটি বলে যে ওই জিনটি আপনার সন্তানকে নিয়ে গেছে, কিন্তু কোথায় নিয়ে গেছে সে বলতে পারবে না। আর সে এটা জানায় যে ওই জিনটা তোদের গোত্রেরই একজন, তোদের বংশেরই একজন, এখানে থাকে কিনা আমি বলতে পারবো না, তবে তোদের গোত্রেরই একজন, এটা আমি শুনতে পেরেছি। এই জন্যই আমি এখানে এসেছি, বহু বছর ধরে সাধনা করছি, তবে আমার সাধনায় কোনো কাজ হবে না। আমাকে সেই সাধক বলেছিল যে বিবাহিত কোনো মানুষ এই জিনিসটা করে বা এটা সাধনা করে তার সন্তানকে ফেরত আনতে পারবে না, যেহেতু আমি বিবাহিত ছিলাম। তবে কোনো অবিবাহিত তরুণ নিজ ইচ্ছায় যদি এই সাধনা করে, তাহলেই শুধু এই কাজটা করা সম্ভব হবে। এই জন্য আমি বহু বছর ধরে কোনো একটা তরুণকে খুঁজছিলাম যে নিজ ইচ্ছায় এই কাজটা শিখবে, আমি তাকে ছলচাতুরি করে এই জিনিসটা শিখাবো না। এই ছেলেটাকে আমি পেয়ে যাই, নির্মলকে। একে আমি আস্তে আস্তে তৈরি করেছি। তোরা নির্মলের বাবাকে হত্যা করেছিস, তার তো কোনো অপরাধ ছিল না। এখন তোর মেয়েকে যদি বাঁচাতে চাস, তাহলে 3টা শর্ত পূরণ করতে হবে। 1, নির্মলের বাবার হত্যার ক্ষতিপূরণ হিসাবে নির্মলকে স্বর্ণ বা এই টাইপের মূল্যবান জিনিস দিতে হবে, যেহেতু সে মারাই গেছে আর ফেরত আসবে না। দ্বিতীয়ত, আমার সন্তানকে ফেরত এনে দিতে হবে। তোদের গোত্রের ওই জিন কোথায় নিয়ে গেছে আমার সন্তানকে, সেটা খুঁজে এনে দিবি। আর তোরা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাবি। এই 3টা শর্ত তোদেরকে পূরণ করতে হবে। তখন জিনের সর্দার বলতে থাকে যে ভোর হয়ে যাবে, একটু পরেই ফজরের আজান দিয়ে দেবে, দ্রুত আমার মেয়েকে বাঁচাতে হবে। ঠিক আছে, তোদের শর্ত মেনে নিলাম। আমরা 1 মাস সময় চাচ্ছি। 1 মাসের মধ্যে আমরা অন্য একটা জায়গা ঠিক করে এখান থেকে চলে যাব। আর এখনই নির্মলকে ওর বাবার হত্যার ক্ষতিপূরণ হিসাবে 1 কলস স্বর্ণের মোহর দিচ্ছি। আর এর মধ্যে আমি খুঁজে দেখছি যে কে এই কাজটি করেছে। এদিকে তো ভোর হয়ে যাবে, ফজর আজান দিয়ে দেবে। এর জন্য ওই জিনটা পিড়াপিড়ি করছিল যে আমাকে বিশ্বাস কর, আমার মেয়েটাকে বাঁচতে দে, কথা দিচ্ছি তোদের আর কোনো ক্ষতি করবো না, এখান থেকে চলে যাব, আমার মেয়েটাকে বাঁচতে দে। এখন যদি চুল যদি আমি নাই নিতে পারি, পরে নিলে আমার লাভ হবে কি? আমার মেয়ে তো মারা যাবে, আমার একটাই মেয়ে। এখন ওই সর্দার জিন কান্নাকাটি শুরু করে দেয়। তখন নির্মল এবং নির্মলের ওস্তাদের মায়া হয়। নির্মল বলে, ওস্তাদ মনে হয় সে মিথ্যা কথা বলছে না, সে আপনার সন্তানকে খুঁজে এনে দেবে, চুলটা ফেরত দিয়ে দেই। তখন ওই ওস্তাদ বলেন যে আচ্ছা ঠিক আছে নির্মল, তুমি ফেরত দিয়ে দাও চুল। তো চুল ফেরত নেওয়ার পর সাথে সাথে ওই সর্দার জিনটি পানির নিচে চলে যায়। চলে যাওয়ার কিছুক্ষণ পর তার মেয়ে সহ সে উপরে উঠে চলে আসে এবং এসে বলে যে তোদের কাছে ওয়াদা করছিলাম, ওয়াদার বরখেলাপ করব না। আমি আমার একটা দলকে পাঠিয়েছি যে এই কাজটি কে করেছে তাকে ধরে নিয়ে আসতে। আর তোর ছেলে যদি জীবিত থাকে তুই জীবিত পাবি, কিন্তু যদি মারা গিয়ে থাকে এখানে আর আমাদের করার কিছু থাকবে না। তো এভাবে বেশ কিছুক্ষণ কথা চলতে থাকে। ফজরের আজান দেবে দেবে ভাব, এমন একটা সময় হঠাৎ করে ওই জিনদের একটা দল চলে আসে। সেখানে ওই যে জিনটা
যে জিনটা ওই ছেলেটাকে নিয়ে চলে গিয়েছিল বহুদিন আগে, ওই জিনটাকে ধরে আনা হয়। আর যে ছেলেটাকে ধরে আনা হয় এর মধ্যে সে তো বেশ বড় হয়ে গেছে, তার চেহারাও কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু চেনা যাচ্ছে না বিষয়টা এরকম না। ওই ছেলেটাও তার বাবাকে দেখে চিনতে পারে। এরপর ওই জিনগুলো এখান থেকে বিদায় নিয়ে চলে যায়। তো নির্মল কিন্তু এরপরে ওই জায়গা ত্যাগ করে অনেক দূরে চলে এসেছিল। কারণ হলো ওই যে স্বর্ণ মুদ্রাগুলো পেয়েছিল, এইগুলো নিয়ে আবার কথা সৃষ্টি হতে পারে গ্রামের লোক